ওয়েলকাম টু মাধ্যমিক র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। সবাই একটু ভেবে দেখুন তো, একটা বিশাল কয়লার টুকরোকে ধরুন আগুনে পোড়ানো হচ্ছে। হ্যাঁ, বেশ বড় একটা টুকরো। তো পোড়ানো শেষ হওয়ার পর যে ছাই পড়ে রইল আর যে গ্যাসটা বাতাসে উড়ে গেল, খুব সাবধানে সেই সব কিছুর ওজন মাপা হলো। কিন্তু মাপার পর দেখা গেল আসল কয়লার যা ওজন ছিল, ছাই আর গ্যাসের মোট ওজন তার চেয়ে অতি সামান্য হলেও কম। আচ্ছা, তো এই হারিয়ে যাওয়া ভর গেল কোথায়? সেটা কি তাপে পরিণত হলো, নাকি মহাবিশ্ব থেকে চিরতরে মুছে গেল? আজকে আমাদের এই গভীর আলোচনার বিষয় হল দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের একটি অত্যন্ত আকর্ষণীয় অধ্যায়, রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস। রসায়ন মানেই কিন্তু শুধু টেস্ট টিউবে নানা রঙের তরল মেশানো নয়, এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক নিখুঁত গাণিতিক ব্যালেন্স শিট। একদম ঠিক বলেছেন। আজকের এই ক্লাসে আমরা মূলত এই গাণিতিক দিকটা নিয়েই আলোচনা করব, যেখানে রসায়নের সাথে অঙ্কের একটা দারুণ মেলবন্ধন ঘটবে। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে বোঝার চেষ্টা করব রাসায়নিক সমীকরণ জিনিসটা আসলে কি, এবং সেখান থেকে আমরা কী ধরনের তথ্য পেতে পারি। আচ্ছা। তারপর আমরা সোজা চলে যাব ওই যে আপনি বললেন হারিয়ে যাওয়া ভরের রহস্যে, মানে ১৭৭৪ সালের ভরের সংরক্ষণ সূত্র এবং আধুনিক যুগে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের মধ্যে একটা তুলনামূলক আলোচনায়। ও, দারুণ ব্যাপার। হ্যাঁ, এরপর সমীকরণে থাকা গ্যাসীয় পদার্থের ভর কিভাবে মাপা যায় তা নিয়ে কথা হবে, এবং বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সেই বিখ্যাত সম্পর্কটি, অর্থাৎ m=2d কিভাবে এলো তার পেছনের লজিকটা আমরা বুঝব। আর শেষে এই সব জ্ঞান কাজে লাগিয়ে পরীক্ষার খাতায় গাণিতিক সমস্যাগুলোর কিভাবে মোকাবেলা করতে হয় তার কৌশল নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে একেবারে গোড়ার কথা দিয়ে শুরু করা যাক। আগুন বা কাঠ পোড়ানোর একটা কথা উঠল, ওখান থেকেই কিন্তু রাসায়নিক পরিবর্তনের বিষয়টা চোখের সামনে একদম পরিষ্কার ভেসে ওঠে। ঠিক। কাঠ পুড়ে ছাই হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। এটা স্রেফ কোনো ম্যাজিক নয়, এর পেছনে একটা নিখুঁত রাসায়নিক প্রক্রিয়া কাজ করছে। একদম ঠিক বলেছ। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। খেয়াল করার মতো বিষয় হল, যারা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের আমরা বলি বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্স। আচ্ছা। আর বিক্রিয়ার ফলে নতুন ধর্ম নিয়ে যা তৈরি হয় তা হল বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। এই গোটা ব্যাপারটাকে যখন ল্যাবরেটরির বাইরে খাতায় কলমে বিভিন্ন চিহ্ন আর সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেটাই হয়ে যায় একটা রাসায়নিক সমীকরণ। ওকে, লেটস আনপ্যাক দিস। আমি ব্যাপারটাকে অনেকটা বেকিং রেসিপির মতো করে ভাবি। ইন্টারেস্টিং। ধরো, কেক বানাতে ময়দা আর চিনি লাগছে। এখানে ময়দা আর চিনি হলো আমাদের বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্স, আর ওভেনে বেক হওয়ার পর যে কেকটা বেরোচ্ছে সেটা হলো বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। খুব সুন্দর উদাহরণ। এখন রেসিপি যদি না থাকে তাহলে তো কেক শক্ত হয়ে যাবে বা খেতে বাজে হবে। রাসায়নিক সমীকরণ কি তাহলে বিজ্ঞানীদের কাছে একটা নিখুঁত রেসিপির মতোই কাজ করে? শুধু নাম জানার জন্য তো এর ব্যবহার নয় নিশ্চয়ই। এটা দারুণ একটা তুলনা, সত্যিই তাই। একটা রাসায়নিক সমীকরণ শুধুমাত্র কি কি মেশানো হচ্ছে আর কি তৈরি হচ্ছে, অর্থাৎ গুণগত বা কোয়ালিটেটিভ তথ্য দেয় না, এটা একটা কঠোর পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ তথ্যও দেয়। মানে কতটা মেশাতে হবে সেটাও বলে দেয়। একদম ঠিক, কতটা বিক্রিয়কের সাথে কতটা মেশালে নিখুঁত প্রোডাক্ট পাওয়া যাবে তার হিসেব। ধরো, খুব পরিচিত একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে বিষয়টা বোঝা যাক। নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হওয়া। হ্যাঁ, এটা বেশ কমন। এর সমীকরণটা হলো N2 এবং 3H3 মিলে তৈরি করছে 2NH3। এই সমীকরণটা তো দেখতে খুব ছোট একটা সংকেত, কিন্তু এই রেসিপির ভেতরে আসলে ঠিক কি পরিমাণ লুকিয়ে আছে চলো একটু ভেঙে দেখা যাক। এই সামান্য সমীকরণটা আসলে একটা মাস্টার প্ল্যান। প্রথমত, মোলের হিসেবে দেখলে পরিষ্কার বোঝা যায় 1 মোল নাইট্রোজেন অণু 3 মোল হাইড্রোজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া অণু উৎপন্ন করে। আচ্ছা। মোল বিষয়টা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা আসলে পরিমাণ মাপার একটা একক। আর যদি আমরা এই রেসিপিটাকে ভরের হিসেবে মেলাই, মানে ল্যাবরেটরিতে তো আর অণু গুনা যায় না, সেখানে আমাদের ওজন মাপতে হয়। হ্যাঁ, ভরের হিসেবটা সবচেয়ে চমকপ্রদ। নাইট্রোজেনের পারমাণবিক ভর হল 14, তাই N2
বা 1 মোল নাইট্রোজেন অণুর ভর দাঁড়াচ্ছে 28 গ্রাম। রাইট। অন্যদিকে হাইড্রোজেনের পারমাণবিক ভর হল 1, তাই 3 মোল H2 এর ভর হচ্ছে 6 গ্রাম। এখন এই 28 গ্রাম আর 6 গ্রাম যোগ করলে মোট ভর দাঁড়াচ্ছে 34 গ্রাম। আচ্ছা, এবার উৎপন্ন হওয়া অ্যামোনিয়া বা 2NH3 এর দিকটা দেখা যাক। ঠিক বলেছ। অ্যামোনিয়ায় একটা নাইট্রোজেন মানে 14 আর 3টি হাইড্রোজেন মিলে 3, অর্থাৎ মোট হল 17। হ্যাঁ, সমীকরণে আমরা পেয়েছি 2 মোল অ্যামোনিয়া, তাই 2 গুণ 17 করলে মোট ভর হচ্ছে সেই 34 গ্রাম। খেয়াল করো কিভাবে সামান্য একটা সমীকরণ আমাদের ভরের এত নিখুঁত হিসেব দিচ্ছে। মানে বিক্রিয়ার আগে পাত্রে বিক্রিয়কদের মোট ভর যা ছিল, বিক্রিয়ার পরেও উৎপন্ন পদার্থের মোট ভর একদম তাই থাকছে, এক চুলো এদিক ওদিক হলো না। শুধু ভর নয়, আয়তনের হিসেবটাও এখানে খুব ইন্টারেস্টিং। আয়তনটাও কি সেম থাকে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রমাণ চাপ ও উষ্ণতায় বা এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাই ওই সমীকরণ থেকে আমরা এটাও অনায়াসে বলতে পারি যে 22.4 লিটার নাইট্রোজেন মানে 1 আয়তন ঠিক 3 গুণ 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 গুণ 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। হিয়ার ইজ ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। ভরের হিসেব যখন এলোই, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে মনে। কি প্রশ্ন? বিক্রিয়ার আগে ও পরে ভর কি সবসময় সব ক্ষেত্রে একদম সমান থাকে? এই প্রশ্নের উত্তর দিতে আমাদের ফিরে যেতে হবে 1774 সালে। ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সম্পর্কিত একটি যুগান্তকারী সূত্র প্রকাশ করেন। আচ্ছা, ল্যাভোয়েসিয়ের সূত্র। সূত্রটি হল যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সবসময় সমান হয়। অর্থাৎ মহাবিশ্বে ভরের কোনো সৃষ্টি বা বিনাশ নেই, ভর শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। দাঁড়াও, আমি একটা জায়গায় খটকা অনুভব করছি। কেন? কি হলো? ল্যাভোয়েসিয়ের সূত্র তো বলছে ভর সংরক্ষিত থাকে, কিন্তু ধরো কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, মানে C+O2 থেকে CO2। হ্যাঁ, তৈরি হলো। আমরা তো জানি কাঠ বা কয়লা পোড়ালে এই বিক্রিয়ায় প্রচুর তাপও উৎপন্ন হয়। এখন মহাবিশ্ব তো আমাদের মাগনা কিছু দেয় না। যদি নতুন করে তাপশক্তির সৃষ্টি হয়, তবে ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী কার্বন ও অক্সিজেনের মিলিত ভরের চেয়ে উৎপন্ন CO2 এর ভর কি একটু কম হওয়া উচিত নয়? শক্তিটা তো আর শূন্য থেকে আসতে পারে না। অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। এখানেই ল্যাভোইসিয়ের সূত্রের একটা সূক্ষ্ম সীমাবদ্ধতা দেখা যায়, আর ঠিক এই জায়গাতে আমাদের আধুনিক পদার্থবিদ্যার সাহায্য নিতে হয়। আধুনিক পদার্থবিদ্যা? হ্যাঁ, বিশেষ করে বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটির। আইনস্টাইনের বিখ্যাত E=mc² সমীকরণ আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ওহ, সেই বিখ্যাত সমীকরণ। তার মানে ভর আর শক্তি আলাদা কিছু নয়। একদম তাই। ভর ও শক্তি পরস্পর রূপান্তরযোগ্য। যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ বা আলো উৎপন্ন হয়, তখন আসলে অতি সামান্য পরিমাণ ভরের বিনাশ ঘটে, আর সেই হারিয়ে যাওয়া বা বিনাশ হওয়া ভরটাই শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের সামনে আসে। সো হোয়াট ডাজ দিস অল মিন? তাহলে ল্যাভোইজিয়ের ভরের সংরক্ষণ সূত্র কি তবে ভুল? আমরা কি তাহলে ল্যাবরেটরিতে ভুল হিসেব করছি? না, ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সূত্রটাকে পুরোপুরি ভুল বলা যাবে না, বরং রাসায়নিক গণনার ক্ষেত্রে ওটাই আমাদের মূল ভিত্তি। কিন্তু কেন? এইমাত্র তো বললে ভর কমে যায়। কারণ এই ভরের পরিবর্তনের পরিমাণ এতটাই সামান্য যে তা আমাদের সাধারণ কল্পনারও বাইরে। চলো একটা হিসেব দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। হ্যাঁ, বলো। ধরো কোনো বিক্রিয়ায় 1 কিলো জুল বা 1000 জুল পরিমাণ তাপ উৎপন্ন হল। E=mc² সমীকরণে শক্তির জায়গায় 1000 জুল আর আলোর বেগের জায়গায় 3 × 10⁸ বসিয়ে যদি আমরা ভরের হ্রাস বা m বের করি, তাহলে উত্তর আসে 1.11 × 10⁻⁻14 কেজি। মাই গড! হ্যাঁ, বা গ্রাম এককে 1.11 × 10⁻11 গ্রাম। বাপরে! দশমিকের পর 10টা শূন্য, তারপর 1। এটা তো চিন্তারও অতীত। যদি আমরা একটা ধূলিকণাকে 1 কোটি ভাগ করি আর তার থেকে 1 ভাগ নিই,
তার থেকেও বোধহয় ছোট এই হারানো ভর। একদম ঠিক ভেবেছ। পৃথিবীর সবচেয়ে অতি সুবেধী তুলাযন্ত্র কি এই ভর মাপা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় ভরের এই অতি সামান্য পরিবর্তন বাস্তবে ডিটেক্টেবল নয় বা মাপা যায় না, তাই রাসায়নিক গণনার ক্ষেত্রে এই ভর হ্রাসকে সম্পূর্ণ উপেক্ষা করা হয় আচ্ছা। এবং ল্যাবরেটরিতে কাজের সুবিধার্থে ধরে নেওয়া হয় যে মোট ভর সংরক্ষিত থাকে। বুঝতে পারলাম। তার মানে খাতা কলমে বা ল্যাবের কাজে ভরের সংরক্ষণ সূত্র একদম পারফেক্ট কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে এই সমীকরণগুলোকে কাজে লাগিয়ে কোনো অজানা পদার্থের পরিমাণ নির্ণয় করব? মানে প্র্যাকটিক্যাল প্রয়োগের কথা বলছো তো? হ্যাঁ, ধরো কারখানায় নির্দিষ্ট পরিমাণ কোনো রাসায়নিক তৈরি করা দরকার, যাতে কাঁচামাল একটুও নষ্ট না হয়। এর জন্য আমাদের ওজন ভিত্তিক রাসায়নিক গণনার সাহায্য নিতে হবে। এর পদ্ধতিটা খুব লজিক্যাল এবং ধাপে ধাপে এগোয়। পদ্ধতিটা কি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধানযুক্ত সমীকরণ বা ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে। সমতা না থাকলে কিন্তু পুরো রেসিপিটাই ভুল হয়ে যাবে। রাইট, ব্যালেন্সিং মাস্ট। এরপর ওই সমীকরণ থেকে পাওয়া আণবিক ভরের সম্পর্ক ধরে আমাদের ছোটবেলার পরিচিত সাধারণ ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড প্রয়োগ করে খুব সহজেই অজানা পদার্থের পরিমাণ নির্ণয় করা যায়। কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে এই ওজন মাপাটা খুব সহজ, কারণ আমরা তাদের তুলাযন্ত্রে চাপিয়ে মাপতে পারি। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি প্রশ্নে আয়তন না দেওয়া থাকে তাহলে কি হবে? কেন, কি সমস্যা? গ্যাস তো আর এক জায়গায় স্থির থাকে না, তা তো চারপাশের চাপ আর উষ্ণতার উপর নির্ভর করে সংকুচিত বা প্রসারিত হয়, অনেকটা স্প্রিংয়ের মতো। খুব ভালো একটা দিক তুলেছ। ঠিক এই কারণেই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাদের কয়েকটা অতিরিক্ত নিয়ম মাথায় রাখতে হয়। আমরা একটু আগেই দেখেছি যে এসটিপিতে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন নির্দিষ্ট, যা হল 22.4 লিটার। আচ্ছা, যদি বিক্রিয়াটি পরীক্ষাগারে এসটিপিতে না ঘটে অন্য কোনো চাপ বা উষ্ণতায় ঘটে? খুব সুন্দর পয়েন্ট। তখন সরাসরি এই 22.4 লিটারের হিসেবটা বসানো যাবে না। তখন গ্যাসের সেই চিরপরিচিত বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করতে হবে। মানে ওই P1V1/T1 = P2V2/T2 সূত্রটা। একদম তাই। ওই সূত্রটি ব্যবহার করে আয়তনটা প্রমাণ অবস্থায় কত হতো তা আগে বের করে নিতে হবে। আর গ্যাসের ক্ষেত্রে এই আণবিক ভর বা মলিকিউলার ওয়েট এর কনসেপ্টটা ঠিক কি? আণবিক ভর হল একটা আপেক্ষিক তুলনা। কোনো গ্যাসীয় পদার্থের একটি অণু একটি কার্বন-12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় ঠিক যতগুণ ভারী, সেই সংখ্যাটিই হল ওই গ্যাসের আণবিক ভর। আচ্ছা। যেহেতু এটা মূলত দুটো ভরের অনুপাত, তাই আণবিক ভরের নিজস্ব কোনো একক নেই। কিন্তু একে যখন আমরা গ্রামে প্রকাশ করি, তখন তাকে বলা হয় 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাস। আর এই 1 মোল গ্যাসে অ্যাভোগাদ্রো সংখ্যক মানে 6.022 × 10⁻23টি অণু থাকে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। গ্যাসে ভর আর আয়তনের কথা উঠলেই ঘনত্বের বিষয়টা চলে আসে। কিন্তু বইতে বা সোর্সে তো দুরকম ঘনত্বের কথা বলা আছে। হ্যাঁ, দুটো আলাদা কনসেপ্ট আছে। একটা হলো প্রমাণ ঘনত্ব বা স্ট্যান্ডার্ড ডেন্সিটি, আরেকটা হলো বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি। প্রমাণ ঘনত্ব বিষয়টা তো বেশ সহজ। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকেই প্রমাণ ঘনত্ব বলে। রাইট। যেমন হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম প্রতি লিটার। কিন্তু বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বিষয়টা কি? এটা প্রমাণ ঘনত্বের চেয়ে কতটা আলাদা, আর কেনই বা এখানে সবসময় হাইড্রোজেনের সাথে তুলনা করা হয়? খুব লজিক্যাল একটা প্রশ্ন। প্রমাণ ঘনত্ব হল সোজাসাপটা একটা নির্দিষ্ট আয়তনের ওজন মাপা, কিন্তু বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি হল একটা আপেক্ষিক হিসেব, মানে একটা তুলনামূলক বিচার। কার সাথে তুলনা? একই চাপ ও উষ্ণতায় সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় কোনো গ্যাস ঠিক যতগুণ ভারী, সেই সংখ্যাটিকেই বলা হয় তার বাষ্প ঘনত্ব। আর হাইড্রোজেনের সাথে তুলনা করার কারণ হল হাইড্রোজেন এই মহাবিশ্বের সবচেয়ে হালকা মৌল। ওটাতে একটা বেসলাইন বা মানদণ্ড হিসেবে ধরা খুব সুবিধাজনক। ও আচ্ছা, তার মানে বাষ্প ঘনত্ব দুটো ভরের অনুপাত। একদম। যেহেতু বাষ্প ঘনত্ব সম আয়তন দুটো গ্যাসের ভরের অনুপাত, তাই এরও কোনো একক নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল উষ্ণতা বা চাপের পরিবর্তন হলেও বাষ্প ঘনত্বের মানের কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? কারণ
চাপ বা উষ্ণতা বদলালে দুটো গ্যাসের আয়তনই তো একই হারে সংকুচিত বা প্রসারিত হবে। প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান ওই গ্যাসের বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। মানে 0.089 দিয়ে গুণ করতে হবে। ঠিক তাই। এটার সাথে একটা বিষয় জুড়ে আছে এবং আমার মনে হয় এটাই আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং আর জাদুকরী অংশ। বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে লজিক্যাল কানেকশনটা কি? হ্যাঁ, এই জায়গাটা খুব মন দিয়ে বুঝতে হবে। ক্লাস 8 বা 9-এ পড়ার কথা, একই চাপ ও উষ্ণতায় সমা আয়তন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এই দারুণ কনসেপ্টটাকে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প বলি। ঠিক ধরেছ। এই অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্য নিয়েই আমরা বাষ্প ঘনত্ব, যাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, আর আণবিক ভর, যাকে এম বলি, এই দুটোর মধ্যে সেই যুগান্তকারী সম্পর্ক অর্থাৎ m=2d প্রমাণ করতে পারি। এই প্রমাণটা তো পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, চলো কোনো কঠিন ম্যাথমেটিক্স ছাড়া স্রেফ লজিক দিয়ে ধাপে ধাপে বিষয়টা বুঝি। একটু আগেই আমরা জানলাম বাষ্প ঘনত্ব মানে হল একই চাপ ও উষ্ণতায় ভি লিটার যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি লিটার হাইড্রোজেন বা H2 গ্যাসের ভর। আর এখানেই তো অ্যাভোগাড্রো সূত্রটা ম্যাজিকের মতো কাজ করবে। চলো একটা ভিজুয়াল ইমেজ তৈরি করা যাক। হ্যাঁ, অবশ্যই। ধরো দুটো একই মাপের বড় কাঁচের জার আছে। দুটোর ভেতরে চাপ আর উষ্ণতা একদম এক। একটা জারে আছে আমাদের অজানা গ্যাস আর অন্যটায় আছে হাইড্রোজেন গ্যাস। ওকে, ইম্যাজিন করলাম। অ্যাভোগাড্রো আমাদের গ্যারান্টি দিচ্ছেন যে যেহেতু দুটোর আয়তন সমান, তাই দুটো জারের ভেতরে অণুর সংখ্যা একদম কাঁটায় কাঁটায় সমান হবে, তাই না? একদম তাই। ধরে নি দুটো জারের ভেতরেই n সংখ্যক অণু আছে। তাহলে বাষ্প ঘনত্বের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? সমীকরণটি হবে n সংখ্যক গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই n সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। হ্যাঁ, পারফেক্ট। এখানে একটা দারুণ লজিক কাজ করে। ধরো 1 কার্টুন উটপাখির ডিমের সাথে 1 কার্টুন মুরগির ডিমের ওজনের তুলনা করছি। আচ্ছা, দুটো কার্টুনে যদি ঠিক ডজনখানেক বা 12টা করে ডিম থাকে, তাহলে পুরো কার্টুনের ওজনের অনুপাত যা হবে, একটা মাত্র উটপাখির ডিমের সাথে একটা মুরগির ডিমের ওজনের অনুপাতও তো ঠিক তাই হবে। কার্টুনে কটা ডিম আছে সেটা তো আর বিবেচ্য নয়। কি অসাধারণ একটা উদাহরণ! বিজ্ঞানটাও ঠিক এভাবেই কাজ করে। লব আর হর দু জায়গাতেই যেহেতু n সংখ্যক অণু আছে, তাই এই অনুপাতটা আসলে একটি মাত্র অণুর ভরের অনুপাতের সমান। আচ্ছা, অর্থাৎ বাষ্প ঘনত্ব সমান দাঁড়াচ্ছে একটি গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেনের অণুর ভর। এখানেই আসল মজাটা। আমরা তো জানি যে হাইড্রোজেন অণু হলো দ্বিপরমাণুক বা ডাইঅ্যাটমিক, মানে একটি হাইড্রোজেন অণুর ভেতরে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে। ঠিক বলেছ। তাই সমীকরণের নিচের অংশে বা হরে একটি হাইড্রোজেন অণুর ভর এর জায়গায় আমরা খুব সহজেই লিখতে পারি 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এবার পুরো সমীকরণটা মাথায় সাজিয়ে নেওয়া যাক। সমীকরণটি এখন দাঁড়ালো 1/2 ইন্টু ব্র্যাকেটে একটি গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। রাইট। আমরা একটু আগে আণবিক ভরের যে সংজ্ঞা আলোচনা করলাম, এই ব্র্যাকেটের ভেতরের অংশটাই তো ঠিক তাই। একদম পারফেক্ট। হাইড্রোজেন স্কেল অনুযায়ী কোনো গ্যাসের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে যত গুণ ভারী, সেটাই তো তার আণবিক ভর। হ্যাঁ, সুতরাং ব্র্যাকেটের ওই পুরো অংশটার জায়গায় আমরা সরাসরি গ্যাসের আণবিক ভর বা m লিখে দিতে পারি। তাহলে শেষমেশ আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? গ্যাসের বাষ্প ঘনত্ব বা D = 1/2 ইন্টু গ্যাসের আণবিক ভর বা m। অর্থাৎ কোনাকুনি গুণ করে দিলে খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসে গ্যাসের আণবিক ভর সমান 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, বা সংক্ষেপে m = 2d। হ্যাঁ, এটাই ফাইনাল ফর্মুলা। দেখো, কোনো জটিল অঙ্ক মুখস্থ করতে হলো না। স্রেফ দুটো জারের অণুর সংখ্যা আর সাধারণ লজিক দিয়ে কত সহজেই একটা বিশাল প্রমাণ আমাদের মাথায় গেঁথে গেল। এটাই তো বিজ্ঞানের আসল সৌন্দর্য। লজিক দিয়ে এবং কনসেপ্ট ক্লিয়ার করে এগুলে কোনো কিছুই মুখস্থ করার দরকার পড়ে না। তাহলে আজ আমরা পুরো বিষয়টাকে যদি একটু সংক্ষেপে ঝালিয়ে নিই,
আমরা দেখলাম কিভাবে একটা সামান্য রাসায়নিক সমীকরণ একটা নিখুঁত রেসিপির মতো আমাদের পরিমাণগত গণনা করতে সাহায্য করে। হ্যাঁ, একদম। এরপর আমরা জানলাম বিজ্ঞানী ল্যাভোয়াসিয়ের ভরের সংরক্ষণ সূত্র এবং আধুনিক পদার্থবিদ্যায় আইনস্টাইনের E=mc² মধ্যে থাকা সেই সূক্ষ্ম সম্পর্কটার কথা, যেখানে আমরা দেখলাম অতি সামান্য ভর কিভাবে বিপুল শক্তিতে রূপান্তরিত হয়। রাইট। আর সবশেষে অ্যাভোগাড্রোর সূত্র এবং লজিক ব্যবহার করে বাষ্পঘনত্ব ও আণবিক ভরের যুগান্তকারী সম্পর্ক m=2Dর প্রমাণ খুব সহজেই বুঝতে পারলাম। আজকের আলোচনা শেষ করার আগে একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে যায় সবাইকে। হ্যাঁ, বলো। আজ আমরা দেখলাম রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে ভরের পরিবর্তন এতই কম হয় যে তা সাধারণ তুলা যন্ত্রে মাপা তো দূর, কল্পনা করাও কঠিন। একদম তাই। কিন্তু একটু বড় পরিসরে ভাবো তো, আমাদের মহাবিশ্বে বা সৌরজগতের কেন্দ্রে সূর্যের ভেতরে প্রতিনিয়ত যে বিপুল পরিমাণ তাপ ও আলো তৈরি হচ্ছে, সেখানে এই E=mc² সমীকরণ অনুযায়ী প্রতি সেকেন্ডে ঠিক কত লক্ষ টন ভরের বিনাশ ঘটছে, এটা নিয়ে একটু ভেবে দেখা যেতে পারে। এটা সত্যি একটা তাক লাগিয়ে দেয়া প্রশ্ন, যা আমাদের চেনা জগতের বাইরে এক বিশাল মহাজাগতিক হিসেবের সামনে দাঁড় করিয়ে দেয়। সূর্যের ওই বিশাল তাপশক্তির উৎস তাহলে এই ভরের বিনাশ? ঠিক তাই। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভাবা যাক কেউ একজন খুব মন দিয়ে একটা দারুণ কেক বানাচ্ছে, কিন্তু রেসিপিতে কতটা ময়দা বা ঠিক কতটা চিনি লাগবে সে বিষয়ে তার কোনো ধারণাই নেই। আচ্ছা, মানে আন্দাজে সবকিছু মিশিয়ে দেওয়া হচ্ছে আর কি। একদম তাই। আর আন্দাজে সব মিশিয়ে দিলে ফলাফল কি হবে? হুম, পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। কেক আর কেক থাকবে না। রসায়নের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু ঠিক একই রকম। আজকের এই বিশেষ আলোচনা, মানে আমাদের এই ডিপ ডাইভে আমাদের মূল লক্ষ্য হল ভৌতবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্লেষণ করা। রাইট, রাসায়নিক সমীকরণ থেকে ভরের হিসাব, তাই তো? হ্যাঁ, আমাদের কাছে থাকা স্টাডি মেটেরিয়াল থেকে আজ আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে আগে থেকে নিখুঁতভাবে জেনে যান যে ঠিক কতটা রাসায়নিক পদার্থ মেশালে একদম কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। আমরা ধাপে ধাপে ১৩টি বাস্তব উদাহরণ সমাধান করব আজ, যাতে একদম শূন্য থেকে শুরু করে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সব ধারণা জলের মতো পরিষ্কার হয়ে যায়। ভৌতবিজ্ঞানের এই বিষয়টা অনেকের কাছেই বেশ ভয়ের, কারণ এখানে অনেক অঙ্ক থাকে। ঠিক, অঙ্কের ভয়টা একটা বড় ব্যাপার। কিন্তু আজকের আলোচনায় আমরা কোনো গাণিতিক সূত্র মুখস্থ করার দিকে যাব না। রসায়নের এই পুরো ম্যাজিকটা লুকিয়ে আছে রাসায়নিক সমীকরণের মধ্যে। রান্না করার আগে যেমন একটা সঠিক রেসিপি লাগে, ল্যাবরেটরিতে যে কোনো বিক্রিয়ার আগে বিজ্ঞানীদেরও লাগে একটি সমতা বিধান করা, মানে ব্যালেন্সড রাসায়নিক সমীকরণ। এই সমতা বিধান বা ব্যালেন্সিং ব্যাপারটা দিয়েই শুরু করা যাক। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রথম যে সমস্যাটা আমরা দেখছি, সেখানে বলা হচ্ছে ২৪ গ্রাম অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে। আচ্ছা, সমীকরণটা হলো পটাশিয়াম ক্লোরেট ভেঙে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক, সমীকরণটা যদি আমরা খেয়াল করি, ২ অণু পটাশিয়াম ক্লোরেট মানে KClO3, সেটা ভেঙে ২ অণু পটাশিয়াম ক্লোরাইড এবং ৩ অণু অক্সিজেন বা O2 তৈরি হয়। এবার আমাদের বুঝতে হবে ভরের অনুপাতটা। পটাশিয়াম, ক্লোরিন এবং অক্সিজেনের পারমাণবিক ভরগুলো যোগ করলে আমরা দেখি ২৪৫ গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে ৯৬ গ্রাম অক্সিজেন পাওয়া যায়। ও আচ্ছা, মানে অঙ্কের গভীরে না গিয়ে লজিকটা দেখলে বোঝা যায় ৯৬ গ্রাম অক্সিজেন পেতে ২.৫ গুণের একটু বেশি ক্লোরেট লাগছে। একদম ঠিক। তাহলে অনুপাতের এই বিষয়টা কাজে লাগিয়ে আমরা সহজেই বলতে পারি যে ২৪ গ্রাম অক্সিজেন পেতে আমাদের মোটামুটি ৬১ গ্রামের কাছাকাছি পটাশিয়াম ক্লোরেট লাগবে। হ্যাঁ, আর খাতা কলমে ঐকিক নিয়মে হিসাব করলে উত্তরটা ঠিক ৬১.২৫ গ্রামই দাঁড়ায়। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? এই যে আমরা বিক্রিয়া ব্যালেন্স করার কথা বলছি, সমতা বিধান না করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? যদি আমরা শুধু বিক্রিয়ক আর উৎপাদের নামগুলো লিখি, ভরগুলো না মেলাই, তাহলে সমস্যা কোথায়? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। সমতা বিধান না করলে আসলে ভরের নিত্যতা সূত্র লঙ্ঘিত হবে।
অষ্টাদশ শতাব্দীতে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে প্রমাণ করেছিলেন যে এই মহাবিশ্বে কোনো পদার্থ নতুন করে সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না। আচ্ছা, মানে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলো শুধু নিজেদের মধ্যে জায়গা অদলবদলাও করে। ঠিক তাই। তাই বিক্রিয়ার আগে বিক্রিয়কগুলোর মোট ভর আর বিক্রিয়ার পরে উৎপন্ন পদার্থের মোট ভর সবসময় সমান হতে হবে। আমরা যদি সমীকরণ ব্যালেন্স না করি তাহলে পরমাণুর সংখ্যা দুই দিকে সমান হবে না। বুঝতে পেরেছি। ফলে কারখানার রেসিপিতে নুন চিনির অনুপাত যেমন ভুল হয়ে যায়, এখানেও কেমিক্যালের অনুপাত পুরোপুরি ভুল আসবে। একদম। প্রকৃতির নিজস্ব একটা ব্যালেন্স শিট আছে, সেটা মেলাতেই হবে। বিষয়টা বেশ পরিষ্কার হলো। তো এই একই নিয়ম তো নিশ্চয়ই অ্যাসিড আর ধাতুর বিক্রিয়াতেও খাটবে। ধরুন জিঙ্ক আর লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। অবশ্যই। দ্বিতীয় উদাহরণটায় এটাই আছে। জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি হয়। সমীকরণ থেকে খুব স্পষ্টভাবে দেখা যায় ৬৫.৫ গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে ঠিক ২ গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে তো হিসাবটা খুবই সোজা হয়ে গেল। যদি ৬৫.৫ গ্রাম জিঙ্ক থেকে ২ গ্রাম হাইড্রোজেন আসে, তাহলে এর ঠিক অর্ধেক মানে ৩২.৭৫ গ্রাম জিঙ্ক ব্যবহার করলে আমরা ১ গ্রাম হাইড্রোজেন গ্যাস পাব। ঠিক তাই। এটা হলো একদম সরাসরি ভরের হিসাব। কিন্তু রসায়নে সবসময় শুধু গ্রাম বা কেজি দিয়ে মাপা হয় না। অনেক সময় অণুর সংখ্যা বা মোলের ধারণাও আমাদের ব্যবহার করতে হয়। হ্যাঁ, ভর থেকে অণুর সংখ্যায় যাওয়ার এই বিষয়টা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের ৩ নম্বর উদাহরণটা নিয়ে আলোচনা করা যাক এবার। আচ্ছা, সেখানে বলা হয়েছে 5.35 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে চুন মেশালে কি পরিমাণ অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং তাতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত থাকবে। প্রথমে বিক্রিয়াটা যদি দেখি, ২ অণু অ্যামোনিয়াম ক্লোরাইড চুনের সাথে বিক্রিয়া করে ২ অণু অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল তৈরি করছে। রাইট, আমরা পারমাণবিক ভরগুলো বসালে দেখতে পাব ১০৭ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ৩৪ গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। তার মানে ১০৭ গ্রাম থেকে যদি ৩৪ গ্রাম পাওয়া যায়, তাহলে সমানুপাতিক হারে 5.35 গ্রাম থেকে 1.70 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। ভরের হিসাবটা তো আগের মতোই সহজ, কিন্তু অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা কিভাবে বের করা যায়? এখানেই কি সে অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা চলে আসছে? হ্যাঁ, এখানেই অ্যাভোগাড্রো সংখ্যা কাজে লাগে। আমরা জানি যে কোনো পদার্থের ১ মোল পরিমাণ নিলে তাতে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকে। আচ্ছা, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে ১৭ গ্রাম মানে হলো ১ মোল। একদম। তাহলে ১৭ গ্রাম অ্যামোনিয়াতে অণু আছে ওই নির্দিষ্ট সংখ্যক। যেহেতু আমাদের কাছে 1.70 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়েছে, যা ১৭ গ্রামের ঠিক ১০ ভাগের ১ ভাগ, তাই অণুর সংখ্যাও ১০ ভাগ কমে যাবে। ও আচ্ছা, মানে হিসাব করলে দাঁড়ায় 6.022 × 10⁻22 সংখ্যক অণু পাওয়ার একটা কমে যাচ্ছে। ঠিক ধরেছেন। কিন্তু মজার ব্যাপার হলো প্রশ্নে অণুর সংখ্যা চাইনি, জানতে চেয়েছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। ব্যাপারটা অনেকটা ট্রাইসাইকেলের মতো। ট্রাইসাইকেল, সেটা কি রকম? ধরা যাক আমাদের কাছে বেশ কয়েকটা ট্রাইসাইকেল আছে, যার সংখ্যাটা আমরা জানি। এখন কেউ যদি মোট চাকার সংখ্যা জানতে চায়, তবে শুধু ৩ দিয়ে গুণ করলেই হবে। হ্যাঁ, কারণ একটা ট্রাইসাইকেলে ৩টে চাকা থাকে। খুব সুন্দর একটা উদাহরণ। ঠিক একইভাবে একটা অ্যামোনিয়া অণুতে যেহেতু ৩টে হাইড্রোজেন পরমাণু থাকে, তাই মোট অণুর সংখ্যাকে ৩ দিয়ে গুণ করে দিলেই আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পেয়ে যাচ্ছি, যা হলো 1.8066 × 10⁻23 সংখ্যক। দারুণ ব্যাপার। এই মোল এবং ভরের কনসেপ্টটা ধাতুর বিক্রিয়ার ক্ষেত্রেও দেখা যায়। আমাদের ৪ নম্বর উদাহরণে আছে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি হবে। আয়রন আর জলের বিক্রিয়ায় তো আয়রন অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। সমীকরণটা ব্যালেন্স করলে দাঁড়ায় ৩ অণু আয়রনের সাথে ৪ অণু জলের বিক্রিয়া। ঠিক। ভরের হিসাবে গেলে আয়রনের পারমাণবিক ভর ৫৬, তাই ৩ ভাগে সেটা দাঁড়ায় ১৬৮ গ্রাম। অন্যদিকে আমরা ৪ অণু বা ৪ মোল হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। তার মানে ৪ মোল হাইড্রোজেন পেতে ১৬৮ গ্রাম আয়রন লাগছে। হ্যাঁ, যদি আমাদের ২ মোল হাইড্রোজেন গ্যাস লাগে, তবে ১৬৮ গ্রামের অর্ধেক মানে ৮৪ গ্রাম আয়রন প্রয়োজন হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম দুটো পদার্থ মিশে একটা বিক্রিয়া হচ্ছে। কিন্তু যদি আমরা বাইরে থেকে তাপ দিই, মানে একটা যৌগকে তাপ দিয়ে ভেঙে টুকরো করি।
একে বিজ্ঞানের ভাষায় বলে তাপীয় বিয়োজন। চলো চুনাপথর বা ক্যালসিয়াম কার্বনেটের উদাহরণটা দেখি, যা আমাদের 5 নম্বর সমস্যা। চুনাপাথরকে তাপ দিলে সেটা ভেঙে চুন এবং কার্বন ডাই অক্সাইড বা CO2 তৈরি হয়। ভরের হিসাবটা খেয়াল করলে দেখব 100 গ্রাম চুনাপাথর ভেঙে 56 গ্রাম চুন এবং 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে 100 গ্রাম থেকে যদি 56 গ্রাম চুন পাওয়া যায়, তার মাত্র 5 গ্রাম চুনাপাথর পোড়ালে 56-র 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2.8 গ্রাম চুন পাওয়া যাবে। আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে 2.2 গ্রাম। খুব সহজ হিসাব। একইভাবে যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করি, সেখান থেকেও তো নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। 6 নম্বর উদাহরণে বলা হয়েছে 64 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উত্তপ্ত করলে আমরা 28 গ্রাম নাইট্রোজেন পাই। তাহলে 8.4 গ্রাম নাইট্রোজেন গ্যাস কারখানায় বানাতে চাইলে অনুপাত অনুযায়ী 19.2 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইট লাগবে। হ্যাঁ, এই সব অঙ্কে আমরা পারমাণবিক ভর ব্যবহার করছি, কিন্তু মাঝে মাঝে সরাসরি আণবিক ভর না দিয়ে বাষ্পঘনত্ব নামের একটা শব্দ জুড়ে দেওয়া হয় প্রশ্নে। হ্যাঁ, আমাদের 7 নম্বর উদাহরণে ঠিক এটাই আছে। বলা হয়েছে A আর B বিক্রিয়া করে P তৈরি করছে, কিন্তু P এর আণবিক ভর না দিয়ে বলা হয়েছে P এর বাষ্প ঘনত্ব 15। আর জানতে চাওয়া হয়েছে 112 গ্রাম এ, যার আণবিক ভর 28, সেখান থেকে কত গ্রাম পি উৎপন্ন হবে। হঠাৎ করে বাষ্প ঘনত্ব কেন দেওয়া হলো? এর সাথে ভরের কি সম্পর্ক? অষ্টম-নবম শ্রেণীতে পড়া একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে কাজে লাগবে। অ্যাভোগাড্রো প্রকল্পের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের ঠিক দ্বিগুণ হয়। আচ্ছা, কারণ বাষ্প ঘনত্ব মাপা হয় হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে, আর হাইড্রোজেনের একটি অণুতে 2টি পরমাণু থাকে। ঠিক। তাই সূত্রটা হল আণবিক ভর সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব 15 হলে পি এর আণবিক ভর হবে 30। বুঝতে পেরেছি। এবার সমীকরণ অনুযায়ী 1 মোল এ থেকে 2 মোল পি উৎপন্ন হচ্ছে। 1 মোল এ মানে 28 গ্রাম। আর 2 মোল পি মানে 2 গুণ 30, অর্থাৎ 60 গ্রাম। তাহলে 28 গ্রাম এ থেকে আমরা 60 গ্রাম পি পাচ্ছি। সমানুপাতিক হারে হিসাব করলে 112 গ্রাম এ থেকে 240 গ্রাম পি পাওয়া যাবে। বাষ্প ঘনত্বের লজিকটা খুব সহজেই মিলে গেল। একদম। এতক্ষণ আমরা একটা করে সমীকরণ নিয়ে কাজ করছিলাম, কিন্তু বাস্তবে রাসায়নিক কারখানায় বা ল্যাবরেটরিতে অনেক সময় দেখা যায় একটা বিক্রিয়ার উৎপাদিত পদার্থ সরাসরি অন্য একটা বিক্রিয়ার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ও, মানে একটা চেইন রিয়াকশনের মতো। ধরা যাক কার্বনকে পুড়িয়ে প্রথমে কার্বন ডাই অক্সাইড তৈরি করা হলো, তারপর সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড অন্য একটা বিক্রিয়ায় কাজে লাগানো হলো। রাইট। 8 নম্বর উদাহরণে আমরা ঠিক এই চেইনটাই দেখব। বলা হয়েছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ চুনাপাথরের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। এখানে দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটছে। প্রথমে কার্বন পুড়ছে। 12 গ্রাম কার্বন পুড়লে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে 24 গ্রাম কার্বন মানে ঠিক দ্বিগুণ, অর্থাৎ 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এবার এই 88 গ্রাম CO2কে আমাদের দ্বিতীয় বিক্রিয়ার লক্ষ্যের সাথে মেলাতে হবে। চুনাপাথর আর অ্যাসিডের বিক্রিয়ায় 100 গ্রাম চুনাপাথর থেকে 44 গ্রাম CO2 তৈরি হয়। কিন্তু আমাদের তো টার্গেট 88 গ্রাম CO2। হ্যাঁ, 44 গ্রামের জন্য যদি 100 গ্রাম চুনাপাথর লাগে, তাহলে 88 গ্রামের জন্য ঠিক তার দ্বিগুণ লাগবে, মানে 200 গ্রাম চুনাপাথর প্রয়োজন হবে। খুব সুন্দর একটা লজিক্যাল চেন। এই একই লজিক আমরা ফেরাস সালফাইড আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতেও খাটাতে পারি, যেটা 9 নম্বর উদাহরণ। আচ্ছা, সেখানে 88 গ্রাম ফেরাস সালফাইড থেকে 34 গ্রাম হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাস আসে। তাহলে 5.1 গ্রাম H2S পেতে সমানুপাতি 13.2 গ্রাম ফেরাস সালফাইড লাগবে। আচ্ছা, আর একটা চেন রিয়াকশন দেখা যাক 10 নম্বর উদাহরণে। 216 গ্রাম মার্কিউরিক অক্সাইড উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে? প্রথম সমীকরণ থেকে পাই 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড উত্তপ্ত করলে 32 গ্রাম অক্সিজেন আসে। তাহলে 216 গ্রাম মানে অর্ধেক পরিমাণ, সেখান থেকে আসবে 16 গ্রাম অক্সিজেন।
এবার এই ১৬ গ্রাম অক্সিজেন পাওয়ার টার্গেট নিয়ে দ্বিতীয় সমীকরণে যেতে হবে। আমরা একেবারে প্রথম উদাহরণেই দেখেছিলাম ৯৬ গ্রাম অক্সিজেন আসে ২৪৫ গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। হ্যাঁ, তাহলে এই ১৬ গ্রাম অক্সিজেন পেতে কতটা ক্লোরেট লাগবে? অনুপাতটা কষলে দেখা যায় ৪০.৮৩ গ্রাম মতো প্রয়োজন। কিন্তু এই যে একাধিক সমীকরণ জুড়ে অঙ্কগুলো, এগুলো তো বেশ বড়। পরীক্ষায় গুলিয়ে ফেলার একটা ভয় তো থেকেই যায়। মনে রাখার কোনো শর্টকাট কৌশল আছে কি? শর্টকাট বলতে আসল জাদুটা হলো কমন বা সাধারণ পদার্থটাকে খুঁজে বের করা। কমন পদার্থ। হ্যাঁ, যেমন এই শেষ উদাহরণে অক্সিজেন দুটো সমীকরণেই উপস্থিত। প্রথম সমীকরণ থেকে ওই কমন পদার্থের পরিমাণটা বের করে নিতে হবে, তারপর সেটাকে দ্বিতীয় সমীকরণের সাথে লিঙ্ক করে দিলেই পুরো জট খুলে যাবে। অসাধারণ একটা ট্রিক। আচ্ছা, এতক্ষণ আমরা খাতায় কলমে একদম নিখুঁত আদর্শ অবস্থার হিসাব করছিলাম, কিন্তু বাস্তবে কারখানায় বা খোলা বাতাসে বিক্রিয়া করলে তো অনেক কিছু ওলটপালট হতে পারে। হ্যাঁ, রাসায়নিক পদার্থে ভেজালও তো থাকে। ঠিক এই জায়গাটাতেই আমরা থিওরি থেকে প্র্যাকটিক্যালে ঢুকছি। আমাদের ১১ নম্বর উদাহরণ। ধরা যাক খোলা বাইটে ২৫০ গ্রাম চুনাপাথরকে তীব্রভাবে উত্তপ্ত করা হলো। বলা হয় এতে ওজনের হ্রাস ঘটবে। কেন বলুন তো? এর কারণটা তো লুকিয়ে আছে খোলা বাতাসের মধ্যে। চুনাপাথর ভাঙলে কঠিন চুন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। হ্যাঁ, আর যদি পাত্রের মুখ খোলা থাকে, ওই গ্যাস তো বাতাসে উড়ে যাবে। পাত্রের ভেতর শুধু কঠিন চুন পড়ে থাকবে। একদম সঠিক লজিক। তার মানে গ্যাসটার যা ভর, পাত্রের ওজন ঠিক ততটাই কমে যাবে। ১০০ গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে ৪৪ গ্রাম গ্যাস তৈরি হয়ে উড়ে যায়। মানে ওজন হ্রাস পায় ৪৪ গ্রাম। তাহলে ২৫০ গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে অনুপাত অনুযায়ী ১১০ গ্রাম ওজন হ্রাস পাবে। ঠিক। বাস্তবে কাজ করতে গেলে এই লসগুলো মাথায় রাখতেই হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যৌগের ভেতরে কোনো উপাদান কতটা আছে তার শতকরা পরিমাণ বের করা। আমাদের ১২ নম্বর উদাহরণ, যেমন সোডিয়াম কার্বনেটের মধ্যে সোডিয়ামের শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ কত? শতকরা পরিমাণ মানে তো মোট ভরের 100 ভাগের মধ্যে নির্দিষ্ট উপাদানটি কত ভাগ আছে। সোডিয়াম কার্বনেটের মোট আণবিক ভর হল ১০৬ গ্রাম, আর এর মধ্যে দুটো সোডিয়াম পরমাণু আছে। তাই সোডিয়ামের মোট ভর হল ৪৬ গ্রাম। হ্যাঁ, ১০৬ গ্রামের মধ্যে যদি ৪৬ গ্রাম সোডিয়াম থাকে, তবে শতকরা হিসাবে সেটা দাঁড়ায় ৪৬কে ১০৬ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ। হিসাব করলে প্রায় ৪৩.৪% হাসে, অর্থাৎ যৌগটিতে ৪৩.৪% সোডিয়াম আছে। এবার আজকের আলোচনার সবচেয়ে বাস্তবসম্মত এবং শেষ সমস্যাটায় আসি। ১৩ নম্বর উদাহরণ, ভেজাল পদার্থের হিসাব। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় ১০ গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরিতে ৮০% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে? প্রথমে আমাদের বের করে নিতে হবে একদম ১০০% বিশুদ্ধ জিঙ্ক কতটা লাগবে। সমীকরণ অনুযায়ী ২ গ্রাম হাইড্রোজেন তৈরি করতে ৬৫.৫ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগে। তাহলে ১০ গ্রাম মানে ৫ গুণ হাইড্রোজেন তৈরি করতে ৩২৭.৫ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগবে। মাত্র ১০ গ্রাম গ্যাসের জন্য ৩২৭ গ্রামের বেশি ধাতু। সত্যি হাইড্রোজেন যে কতটা হালকা সেটা এখান থেকে পরিষ্কার বোঝা যায়। ঠিক বলেছ। কিন্তু কারখানায় বা ল্যাবে যে জিঙ্ক কেনা হয়েছে সেটা তো পুরো বিশুদ্ধ নয়, তার মধ্যে ভেজাল আছে। এর বিশুদ্ধতা মাত্র ৮০%। ব্যাপারটা অনেকটা এরকম। ধরা যাক বাজার থেকে একটা ফলের বাক্স কেনা হলো। আগে থেকেই জানা আছে যে ওই বাক্সের ২০% ফল নষ্ট, অর্থাৎ ভেজাল। হ্যাঁ, এখন যদি কারোর ঠিক ৮০টা ভালো ফল দরকার হয়, তবে তাকে অবশ্যই ১০০টা ফলের একটা বড় বাক্স কিনতে হবে। তবেই সে ৮০টা ভালো ফল পাবে। গ্রাম বিশুদ্ধ জিঙ্ক। সেটা পেতে হলে বাজার থেকে আমাদের অবিশুদ্ধ জিঙ্ক কিনতে হবে, মোটামুটি ৪০৯.৪ গ্রামের মতো। অর্থাৎ ভেজাল থাকার কারণে আমাদের বেশ অনেকটা বেশি কাঁচামাল ব্যবহার করতে হচ্ছে। ঠিক তাই। তাহলে আজকের আলোচনার একটা ছোট্ট সারাংশ বা কুইক রিক্যাপ করে নেওয়া যাক। হ্যাঁ, আজ আমরা দেখলাম কিভাবে সমতা বিভান করার সমীকরণ রসায়নের রেসিপি হিসাবে কাজ করে এবং কেন ভরের নিত্যতার সূত্র মেনে সমীকরণ ব্যালেন্স করা জরুরি। আমরা সরাসরি ভরের হিসাব, মূলের ধারণা, অণুর সংখ্যা বের করা এবং বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক বুঝলাম। তারপর দুটি ভিন্ন বিক্রিয়াকে কমন পদার্থের মাধ্যমে কিভাবে এক করতে হয় তা দেখলাম। সবশেষে খোলা বায়ুতে ওজন কমে যাওয়া, শতকরা হিসাব ও ভেজাল বা বিশুদ্ধতার মতো জটিল বাস্তব সমস্যার খুব সহজ লজিক্যাল সমাধানও শিখলাম।
আমাদের স্টাডি মেটেরিয়ালের এই পুরো বিষয়টা আশা করি এখন জলের মতো পরিষ্কার। তবে শেষ করার আগে একটা চিন্তা ভাবনার করার মতো প্রশ্ন রেখে যাই সবার জন্য। আচ্ছা, এই যে খাতায় কলমে এত হিসাব করে আমরা দেখলাম এতটা বিক্রিয়ক থেকে ঠিক এতটা পরিমাণ পদার্থ তৈরি হওয়া উচিত, হ্যাঁ, কিন্তু বাস্তবে বড় বড় কারখানায় বিক্রিয়া করার পর অনেক সময় দেখা যায় আমাদের এই নিখুঁত গণনার চেয়ে একটু কম উৎপাদ বা পদার্থ তৈরি হয়েছে। একটু ভেবে দেখতে হবে বাস্তব পরিবেশে বিক্রিয়ার সময় এমন কি ঘটতে পারে যার জন্য এই পার্থক্যটা তৈরি হয়। খুব ভাবার মতো বিষয়। বিক্রিয়া কি অসম্পূর্ণ থেকে যায়? কারখানার পাইপলাইনে কিছু আটকে যায়, নাকি অন্য কোনো কারণ আছে? এটা ভেবে দেখার দায়িত্ব সবার। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের প্লেলিস্ট ফলো করুন। আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বাস্তব উদাহরণ ও গল্পের মাধ্যমে সহজ ও প্রাণবন্ত থিওরি ক্লাস, ভয়হীনভাবে স্টেপ বাই স্টেপ গাণিতিক সমাধান, ম্যাপের মাধ্যমে জীবন্ত ভূগোল এবং টাইমলাইনের সাহায্যে পরিষ্কার ইতিহাস বোঝানো। এছাড়াও গত ২০ বছরের চ্যাপ্টার ও টপিক ভিত্তিক প্রশ্নোত্তর দিয়ে কনফিডেন্স বুস্টিং, এক্সামের দ্রুত রিভিশনের জন্য স্মার্ট মাইন্ড ম্যাপ এবং প্রায় সম্পূর্ণ হওয়ার পথে আমাদের প্রিমিয়াম কালারফুল নোটস। আমরা কাজ করছি এমন কিছু রেভলিউশনারি প্রজেক্টের ওপর যা মাধ্যমিকের পড়াশোনাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে যাবে। রসায়নের বিক্রিয়াগুলোর দিকে যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এগুলো কিন্তু অনেকটাই আমাদের হেঁসেলের রান্নার রেসিপির মতো। একদম ঠিক রান্নার মতোই ব্যাপার। মানে ধরো, রান্নায় যেমন নুন বা মশলা সামান্য একটু এদিক ওদিক হলে পুরো খাবারের স্বাদটাই একদম বদলে যেতে পারে, ঠিক তেমনি রাসায়নিক বিক্রিয়ায় উপাদানের পরিমাপে একটু ভুলচুক হলে সম্পূর্ণ অন্য কোনো উৎপাদ তৈরি হতে পারে। ঠিক কথা। একটা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় ঠিক কতটা পরিমাণ বিক্রিয়ক মেশালে কতটা উৎপাদ পাওয়া যাবে তার একটা খুব নিখুঁত হিসাব আছে। আর এই নিখুঁত পরিমাপের জাদুটাই হল রাসায়নিক গণনা। তো আজ আমরা এই অডিও ক্লাসে কি শিখব? আজ আমরা রাসায়নিক গণনার একদম গভীরে যাব। ভর ও আয়তন সংক্রান্ত গাণিতিক সমস্যা থেকে শুরু করে বাষ্প ঘনত্বের মজার সব হিসাব সবকিছু একদম জলের মতো পরিষ্কার করে বুঝব। হ্যাঁ, আর একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, এই গণনা কিন্তু কোনো ম্যাজিক নয়। এর পেছনে রয়েছে খুব সুন্দর কিছু গাণিতিক লজিক। কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, একদম বাস্তব লজিক দিয়ে ধাপে ধাপে এগোবো আমরা। একদম। চলো, কোনোরকম দীর্ঘ ভূমিকা না করে সরাসরি প্রথম সমস্যায় ঢোকা যাক। আমাদের প্রথম উদাহরণটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, উদাহরণটা কি আছে? এখানে বলা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও ৭৫০ মিলিমিটার পারদস্তম্ভের চাপে ৪.৮ লিটার হাইড্রোজেন গ্যাস উৎপাদনের জন্য কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে। আচ্ছা, এখন এখানে আমার একটা খুব সাধারণ খটকা লাগছে। প্রশ্নে গ্যাসের আয়তন তো দেওয়াই আছে ৪.৮ লিটার। তাহলে সরাসরি কেন আমরা ২২.৪ লিটারের সূত্র বা ঐকিক নিয়মটাই আয়তনের ওপর প্রয়োগ করে দিচ্ছি না? এখানেই তো আসল ফাঁদ, তাই না? এই যে রান্নার রেসিপির কথা হচ্ছিল, যে কোনো রাসায়নিক সমীকরণে গ্যাসের আয়তন কিন্তু সবসময় একটা আদর্শ বা প্রমাণ অবস্থায় মাপা হয়। ও আচ্ছা, যাকে আমরা এসটিপি বলি। একদম তাই, এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ আমাদের পরিমাপের পাত্রটা বা পরিবেশটা আগে থেকে নির্দিষ্ট করা আছে। কিন্তু প্রশ্নে যে আয়তনটা দেওয়া আছে ৪.৮ লিটার, সেটা তো এসটিপিতে নেই। হ্যাঁ, সেটা তো একটা আলাদা উষ্ণতার চাপে রয়েছে। ঠিক, তাই প্রথমে আমাদের ওই গ্যাসটাকে এসটিপির শর্তে আনতে হবে। তার মানে এখানে যে তাপমাত্রা দেওয়া আছে ২৭ ডিগ্রি সেলসিয়াস আর চাপ দেওয়া আছে ৭৫০ মিলিমিটার পারদস্তম্ভ, সেগুলোকে পাল্টাতে হবে। কিন্তু আমরা তো অঙ্কে সরাসরি সেলসিয়াস ব্যবহার করতে পারি না, তাই না? একদমই না। আর এর পেছনে একটা চমৎকার বৈজ্ঞানিক কারণ আছে। গ্যাসের যে কোনো সূত্রে সব সময় পরম উষ্ণতা বা কেলভিন স্কেল ব্যবহার করতে হয়। আচ্ছা, কেন বলো তো? কারণটা ভাবলে খুব সহজেই বোঝা যাবে। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা তো ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে, যেমন -10 ডিগ্রি বা -20 ডিগ্রি। এবার আমরা যদি সমীকরণের নেগেটিভ মান বসাই, তাহলে তো গাণিতিকভাবে গ্যাসের আয়তনও নেগেটিভ চলে আসবে। আরে হ্যাঁ, বাস্তবে কি কোনো গ্যাসের আয়তন নেগেটিভ হওয়া সম্ভব? পদার্থ তো আর শূন্যের চেয়ে কম জায়গা নিতে পারে না। ঠিক তাই।
কেলভিন স্কেলে যেহেতু 0 কেলভিনের নিচে কোনো তাপমাত্রা বাস্তবে পাওয়া সম্ভব নয়, তাই আয়তন নেগেটিভ হওয়ার কোনো ভয়ই নেই। বাহ, এই লজিকটা তো দারুণ। সুতরাং প্রথমেই আমাদের ২৭ ডিগ্রি সেলসিয়াসের সাথে ২৭৩ যোগ করে নিতে হবে, অর্থাৎ প্রাথমিক তাপমাত্রা দাঁড়ালো ৩০০ কেলভিন। একদম। আর আমাদের প্রাথমিক চাপ হল ৭৫০ মিলিমিটার পারদস্তম্ভ এবং প্রাথমিক আয়তন হল ৪.৮ লিটার। অন্যদিকে আমরা জানি এসটিপির শর্ত অনুযায়ী চূড়ান্ত চাপ হবে ৭৬০ মিলিমিটার পারদস্তম্ভ। আর চূড়ান্ত তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস মানে ২৭৩ কেলভিন। হ্যাঁ, এবার আমরা আগের ক্লাসে পড়া চার্লস ও বয়েলের সমন্বিত সূত্র প্রয়োগ করব, যেখানে বলা হয় চাপ ও আয়তনের গুণফলকে তাপমাত্রা দিয়ে ভাগ করলে সেই অনুপাত সবসময় ধ্রুবক থাকে। আচ্ছা, তার মানে আমরা যদি গাণিতিক সমীকরণটা সাজাই, তাহলে দেখতে পাবো গ্যাসটা আগে একটু গরম অবস্থায় ছিল ৩০০ কেলভিনে। তাকে আমরা এসটিপিতে বা ২৭৩ কেলভিনে আনছি, অর্থাৎ ঠান্ডা করছি। ঠিক। গ্যাস ঠান্ডা হলে তো আয়তন কমে যায়। আবার চাপও ৭৫০ থেকে বাড়িয়ে ৭৬০-এ আনছি। চাপ বাড়ালেও আয়তন কমে। অর্থাৎ এই ৪.৮ লিটার আয়তনটা কমে যাবে, তাই তো? একদম সঠিক বৈজ্ঞানিক বিশ্লেষণ। এই গাণিতিক সম্পর্কটার হিসাব করলে আমরা দেখি চূড়ান্ত আয়তন কমে গিয়ে দাঁড়াচ্ছে ৪.৩১ লিটার। ওহ, আচ্ছা, মানে যে গ্যাসটা ২৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ৪.৮ লিটার জায়গা জুড়ে বসেছিল, তাকে প্রমাণ অবস্থায় আনলে সে মাত্র ৪.৩১ লিটার জায়গা নেবে। একদম তাই। এইবার আমাদের পরিমাপের পাত্রটা একেবারে সঠিক মাপে চলে এসেছে। এখন তো আমরা আমাদের মূল রেসিপি মানে বিক্রিয়ার সমীকরণের দিকে এগোতে পারি। হ্যাঁ, সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ার সমীকরণটা কিন্তু খুব সহজ। ২ মোল সোডিয়াম ২ মোল জলের সাথে বিক্রিয়া করে ২ মোল সোডিয়াম হাইড্রক্সাইড এবং ১ মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক। এখানে শিক্ষার্থীদের সুবিধার জন্য একটু ভেঙে বলি। সোডিয়ামের পারমাণবিক ভর হল ২৩। তাহলে ২ মোল সোডিয়ামের ভর হবে ২ গুণ ২৩ মানে ৪৬ গ্রাম। আর সমীকরণ থেকে আমরা পাচ্ছি ১ মোল হাইড্রোজেন গ্যাস, যার অর্থই হল এসটিপিতে তার আয়তন ২২.৪ লিটার। একদম। এবার আমরা ঐকিক নিয়মের সহজ লজিকটা প্রয়োগ করব। সমীকরণ আমাদের বলছে এসটিপিতে ২২.৪ লিটার হাইড্রোজেন গ্যাস পেতে গেলে আমাদের সোডিয়াম লাগছে ৪৬ গ্রাম। কিন্তু আমাদের তো অত গ্যাস দরকার নেই। আমরা আগেই হিসাব করে দেখেছি আমাদের দরকার মাত্র ৪.৩১ লিটার। সুতরাং ঐকিক নিয়মে ২২.৪ লিটারের জন্য যদি ৪৬ গ্রাম লাগে, তাহলে ৪.৩১ লিটারের জন্য সোডিয়াম লাগবে তার আনুপাতিক হারে। আচ্ছা, মানে গাণিতিকভাবে এটা হিসেব করলে প্রয়োজনীয় সোডিয়ামের পরিমাণ দাঁড়াচ্ছে ৮.৮৫ গ্রাম। ঠিক। এই উদাহরণটা থেকে একটা জিনিস একদম পরিষ্কার হওয়া উচিত। রাসায়নিক সমীকরণের সাহায্যে আয়তন সংক্রান্ত হিসাব করার আগে গ্যাসের অবস্থাকে এসটিপিতে নিয়ে আসাটা কতটা বাধ্যতামূলক। সত্যি, এটা না করলে ওই ৪.৮ লিটার ধরে হিসেব করলে পুরো উত্তরটাই একদম ভুল হয়ে যেত। তাহলে এখান থেকে আমরা দেখলাম আয়তনের হিসাব কিভাবে নিখুঁতভাবে করতে হয়। কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি ভাবা যাক। কেমন পরিস্থিতি? একটা নির্দিষ্ট ভরের বিক্রিয়ক থেকে যদি উৎপাদ পদার্থের ভর, মোল এবং আয়তন এই তিনকেই একসাথে বের করতে বলা হয়। মানে ওই রান্নার রেসিপির মতোই, যেখানে একটা রেসিপি থেকেই আমরা জানতে পারি খাবারের ওজন কত হবে, কত প্লেট খাবার তৈরি হবে, আর সেটা কতটা জায়গা নেবে। এই বিষয়টা বোঝার জন্য আমরা দ্বিতীয় উদাহরণটা দেখতে পারি। হ্যাঁ, প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে ১২৬ গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো। এবার ৩টে জিনিস জানতে চাওয়া হয়েছে। আচ্ছা। কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর এসটিপিতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। যে কোনো রাসায়নিক গণনার প্রথম কাজই হল একটা সুষম বা ব্যালেন্সড সমীকরণ লেখা। বিক্রিয়ার সমীকরণটি হল ম্যাগনেসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল। আচ্ছা, এই সমীকরণে দেখা যায় ১ মোল ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে ঠিক ১ মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এখানে আমরা যদি আণবিক ভরগুলো বের করে নিই, তাহলে ম্যাগনেসিয়ামের ২৪, কার্বনের ১২ আর ৩টি অক্সিজেনের ৪৮,
সব মিলিয়ে 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর দাঁড়াচ্ছে 84 গ্রাম। একদম ঠিক। অন্যদিকে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর হল 44 গ্রাম, আর আমরা সবাই জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। হ্যাঁ, এবার বিষয়টিকে সহজ করে 3টে ভাগে ভাগ করে নেওয়া যাক। আমাদের ভিত্তি বা বেসলাইন হল ওই 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। কিন্তু এখানেই একটা প্রশ্ন আছে। সমীকরণ থেকে পরিষ্কার 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 1 মোল বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নে তো 84 গ্রাম দেওয়া নেই। আরে হ্যাঁ, দেওয়া আছে 126 গ্রাম। এখানেই মোল কনসেপ্টের আসল ম্যাজিকটা কাজ করে। খেয়াল করে দেখো, 84 আর 126-এর মধ্যে একটা সুন্দর গাণিতিক সম্পর্ক আছে। তাই নাকি? হয় 126, অর্থাৎ 84-র ঠিক 1.5 গুণ হল 126। বাহ, তার মানে আমাদের কাছে রেসিপির 1.5 গুণ উপকরণ আছে। তাহলে তো উৎপাদগুলোও ঠিক 1.5 গুণ করেই তৈরি হবে। আলাদা করে জটিল কাটাকুটি করার তো কোনো দরকারই নেই। একদম ঠিক ধরেছ। এই লজিকটা দিয়ে চলো পরপর 3টে উত্তর বের করি। প্রথম ভাগে কার্বন ডাই অক্সাইডের ভর জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, সমীকরণ অনুযায়ী 84 গ্রাম থেকে আমরা পেতাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 126 গ্রাম থেকে পাবো 44-এর ঠিক 1.5 গুণ, অর্থাৎ 66 গ্রাম। আরে প্রথম উত্তরটা তো মুখে মুখেই হয়ে গেল। এবার দ্বিতীয় ভাগ, কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? এখানেও তো ওই একই লজিক কাজ করবে। একদম। সমীকরণ বলছে 84 গ্রাম থেকে উৎপন্ন হয় ঠিক 1 মোল কার্বন ডাই অক্সাইড। সুতরাং 126 গ্রাম থেকে উৎপন্ন হবে 1 মোলের 1.5 গুণ, অর্থাৎ 1.5 মোল কার্বন ডাই অক্সাইড। ঠিক। এবার তৃতীয় ভাগ মানে আয়তন। প্রশ্নে বলেছে এসটিপিতে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন কত। আমরা জানি 84 গ্রাম থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন হল 22.4 লিটার। তাহলে ওই একই আনুপাতিক নিয়মে 126 গ্রাম থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন হবে 22.4 লিটারের 1.5 গুণ। হ্যাঁ, আর 22.4-এর অর্ধেক হল 11.2। দুটো যোগ করলে সরাসরি উত্তর চলে আসে 33.6 লিটার। এখানে একটা জিনিস সত্যি গভীরভাবে উপলব্ধি করার মতো। আমরা কিন্তু 3টে প্রশ্নের উত্তরেই ওই একটা মূল সমীকরণ আর তার মূল সংখ্যা থেকে বের করলাম। একদম। সমীকরণের মূল সংখ্যা যে আসলে কতটা শক্তিশালী একটা ম্যাজিক টুল, তাই অঙ্কে একদম পরিষ্কার। একবার বেসিক সম্পর্কটা সমীকরণ থেকে দাঁড় করিয়ে ফেলতে পারলে যে কোনো গাণিতিক মান খুব সহজেই বের করা সম্ভব। ঠিক বলেছ। একটা পরিষ্কার লজিক থাকলে পুরো বিষয়টা একদম সোজা হয়ে যায়। বিজ্ঞানে মুখস্থ করার চেয়ে এই অনুপাত আর লজিক বোঝাটা অনেক বেশি জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা গ্যাসটাকে নাই চিনি, ধরো একটা রহস্যময় পরিস্থিতি, আমাদের কাছে একটা কন্টেনারে কিছু গ্যাস আছে, আমরা তার নাম জানি না, রাসায়নিক সংকেত জানি না, শুধু তার ওজন আর আয়তনটুকু জানা আছে। আচ্ছা, তাহলে তার আণবিক গুরুত্ব বা পরিচয় কিভাবে বের করব? আমরা কি আটকে যাব? একদমই না। বিজ্ঞানে এর জন্য একটা সুন্দর চাবিকাঠি আছে, যার নাম বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি। এই বাষ্প ঘনত্ব ব্যবহার করে অজানা গ্যাসের পরিচয় জানা সম্ভব। এর জন্য আমাদের কাছে দুটো খুব বাস্তব উদাহরণ আছে। বাহ, চলো তাহলে প্রথম রহস্যের সমাধান করা যাক। এখানে ডেটা দেওয়া আছে এসটিপিতে 250 মিলিলিটার অজানা গ্যাসের ওজন 0.1897 গ্রাম। আর কিছু দেওয়া আছে? হ্যাঁ, এর সাথে বলে দেওয়া আছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হল 0.089 গ্রাম প্রতি লিটার। এবার বলা হয়েছে গ্যাসটির বাষ্প ঘনত্ব এবং আণবিক ওজন গণনা করতে। বাষ্প ঘনত্ব জিনিসটা কি সেটা আগে একটু সহজ করে বলে নিই। বাষ্প ঘনত্ব মানে হল একই উষ্ণতা ও চাপে কোনো অজানা গ্যাস সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের চেয়ে ঠিক কত গুণ ভারী তার একটা তুলনামূলক হিসাব। আচ্ছা, যেহেতু হাইড্রোজেন পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস, তাই তাকেই এখানে মাপকাঠি ধরা হয়। ঠিক। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে। হাইড্রোজেনের ঘনত্ব দেওয়া আছে 1 লিটারের সাপেক্ষে, আর আমাদের অজানা গ্যাসটা দেওয়া আছে মাত্র 250 মিলিলিটার। দুটোকে একই স্কেলে না আনলে তো তুলনা করা যাবে না, তাই না? একদম ঠিক ধরেছ। তাই প্রথমে আমাদের অজানা গ্যাসটারও 1 লিটার বা 1000 মিলিলিটারের ওজন বের করতে হবে। এটা তো বেশ সহজ। আমরা জানি 250 মিলিলিটারকে 4 দিয়ে গুণ করলেই 1000 মিলিলিটার বা 1 লিটার হয়। তাই ঐকিক নিয়মে ওজনটাকেও সরাসরি 4 দিয়ে গুণ করলেই আমরা 1 লিটারের ওজন পেয়ে যাব। হ্যাঁ, হিসাবটা করলে কি দাঁড়ায়? 0.1897কে 4 দিয়ে গুণ করলে হয় 0.7588 গ্রাম, অর্থাৎ অজানা গ্যাসটির ঘনত্ব আমরা পেয়ে গেলাম।
এবার বাষ্প ঘনত্ব বের করার পালা। আমরা অজানা গ্যাসের ঘনত্বকে হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে ভাগ করব। অর্থাৎ 0.7588কে 0.089 দিয়ে ভাগ করব। উত্তর আসে 8.5। তার মানে গ্যাসটির বাষ্প ঘনত্ব হল 8.5। আচ্ছা, বাষ্প ঘনত্ব তো পেলাম, কিন্তু আণবিক গুরুত্ব কিভাবে পাব? আমরা তো জানি আণবিক গুরুত্ব সবসময় বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। হ্যাঁ, কিন্তু কেন দ্বিগুণ হয় এর পেছনের বিজ্ঞানটা কি? এর পেছনে রয়েছে অ্যাভোগ্যাড্রোর বিখ্যাত সূত্র। অ্যাভোগ্যাড্রো বলেছিলেন, একই উষ্ণতা ও চাপে সম আয়তনের সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাই অজানা গ্যাসের অণু হাইড্রোজেনের অণুর চেয়ে ঠিক কত গুণ ভারী, সেটাই হলো বাষ্প ঘনত্ব। ও আচ্ছা। আর আমরা জানি হাইড্রোজেনের একটা অণুতে দুটো পরমাণু থাকে, তাই তার ভর 2। সেই কারণে যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের ঠিক দ্বিগুণ হয়। চমৎকার। তার মানে এই অজানা গ্যাসটির আণবিক গুরুত্ব হবে 2 গুণ 8.5 সমান 17। 17 আণবিক ভর দেখে বেশ বোঝা যাচ্ছে গ্যাসটা সম্ভবত অ্যামোনিয়া। হ্যাঁ, ঠিক। যাই হোক, এবার দ্বিতীয় পদ্ধতি বা দ্বিতীয় রহস্যে আসা যাক। এখানেই আসল মজাটা। যদি প্রশ্নে হাইড্রোজেনের ঘনত্ব দেওয়াই না থাকে, তাহলেও কি সরাসরি উত্তর বের করা যায়? পরের উদাহরণটাই তার প্রমাণ। আচ্ছা, উদাহরণটা কি? এখানে বলা হয়েছে এসটিপিতে 250 মিলিলিটার গ্যাসের ভর 0.3571 গ্রাম। গ্যাসটির আণবিক ভর, বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হবে এবং ওই গ্যাসের 1 মোল অণুর ভরও জানতে চাওয়া হয়েছে। এখানে তো হাইড্রোজেনের ঘনত্বের কোনো উল্লেখই নেই। তাহলে কি আমরা আটকে গেলাম? একদমই না, বরং কাজটা আরও সোজা হয়ে গেল। আমরা সরাসরি মোলার আয়তনের ধারণা ব্যবহার করব। আচ্ছা। আমরা তো জানি যে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন হয় 22.4 লিটার, বা মিলিলিটারে প্রকাশ করলে 22,400 মিলিলিটার। ও, বুঝতে পেরেছি। তার মানে আমরা যদি 250 মিলিলিটার গ্যাসের ভর থেকে ঐকিক নিয়মে সরাসরি 22,400 মিলিলিটার গ্যাসের ভর বের করে নিই, তাহলে সেটাই তো 1 মোলের ভর বা গ্রাম আণবিক ভর হয়ে যাবে। একদম ঠিক ধরেছ। চলো গাণিতিক লজিকটা দেখি। 250 মিলিলিটার গ্যাসের ভর হল 0.3571 গ্রাম। আমাদের পৌঁছাতে হবে 22,400-তে। হ্যাঁ, তো এই হিসাবটা করলে দেখা যায় চূড়ান্ত ভর দাঁড়াচ্ছে প্রায় 31.99 গ্রাম, যা আমরা খুব সহজেই 32 গ্রাম ধরতে পারি। তার মানে গ্যাসটির গ্রাম আণবিক ভর হল 32 গ্রাম, আর আণবিক ভর হল শুধু 32। 32 আণবিক ভর মানে গ্যাসটা নির্ঘাত অক্সিজেন। তাই তো। এবার বাষ্প ঘনত্ব বের করা তো জলের মতো সোজা। হ্যাঁ, একটু আগেই তো আমরা জানলাম যে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তার মানে বাষ্প ঘনত্ব হবে আণবিক ভরের ঠিক অর্ধেক, অর্থাৎ 32/2 সমান 16। আর প্রশ্নের শেষ অংশে জানতে চাওয়া হয়েছিল গ্যাসটির 1 মোল অণুর ভর কত। যেহেতু আমরা দেখলাম গ্যাসটির গ্রাম আণবিক ভর 32 গ্রাম, তাই 1 মোল অণুর ভরও নিশ্চিতভাবেই 32 গ্রামই হবে। এই দুটো বাষ্প ঘনত্বের উদাহরণ পাশাপাশি রাখলে ব্যাপারটা খুব স্পষ্ট হয়ে যায়। অজানা গ্যাসের পরিচয় বের করার দুটো পদ্ধতিই বেশ সহজ। হ্যাঁ, আর কোন পদ্ধতিটা আমরা ব্যবহার করব তা পুরোপুরি নির্ভর করছে আমাদের হাতে কী তথ্য দেওয়া আছে তার উপর। যদি হাইড্রোজেনের ঘনত্ব দেওয়া থাকে তাহলে প্রথম পদ্ধতি, আর না থাকলে সরাসরি মোলার আয়তন দিয়ে দ্বিতীয় পদ্ধতি। একদম। আজ তাহলে আমরা এই বিশদ আলোচনায় সত্যি অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। কিভাবে তাপমাত্রা ও চাপ পরিবর্তন করে গ্যাসের আয়তনকে আগে এসটিপিতে আনতে হয় সেটা দেখলাম। হ্যাঁ, তারপর দেখলাম কিভাবে একটা সুষম রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদের ভর, আয়তন ও মোল এই তিনটেই খুব সহজে অনুপাতের মাধ্যমে বের করা যায়। আর সবশেষে শিখলাম বাষ্প ঘনত্বের পেছনের আসল বিজ্ঞানটা কি, এবং কিভাবে শুধু আয়তন ও ভর থেকে অজানা গ্যাসের পরিচয় বা আণবিক গুরুত্ব নির্ণয় করতে হয়। ঠিক। এবার ক্লাস শেষ করার আগে একটা বিষয় একটু গভীরে গিয়ে ভাবা যাক। আমরা দেখলাম গ্যাস তো তাপমাত্রা আর চাপের সাথে নিজের আয়তন সবসময় বদলায়। একটু গরম হলেই আয়তন বেড়ে যায়, আবার চাপ দিলে কমে যায়। হ্যাঁ, তাই তো দেখলাম আমরা। ভাবো তো, তাহলে এই যে ফ্যাক্টরিতে রান্নার গ্যাসের বা এলপিজির সিলিন্ডার ভরা হয়, সেখানে আবহাওয়া যেমনই থাক না কেন, প্রবল গরমকাল হোক বা কনকনে শীতকাল, প্রত্যেকটা সিলিন্ডারে ঠিক 14.2 কেজি গ্যাস কিভাবে নিশ্চিত করা হয়? বাহ, এটা তো একটা দারুণ প্রশ্ন। এখানেই বিজ্ঞানের সৌন্দর্য লুকিয়ে আছে।
গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে বদলালেও গ্যাসের ভর বা ওজন কিন্তু কখনোই বদলায় না। আর ঠিক সেই কারণে সিলিন্ডারে গ্যাস আয়তনে মাপা হয় না, মাপা হয় ভরে। ও আচ্ছা, এই রাসায়নিক গণনার সূত্রগুলোই ফ্যাক্টরিতে একদম নিখুঁতভাবে কাজ করছে, যাতে আমাদের রান্নাঘরে পৌঁছানো গ্যাস সম্পূর্ণ নিরাপদ আর সঠিক মাপের হয়। একদম তাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের প্লেলিস্ট ফলো করুন। আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বাস্তব উদাহরণ ও গল্পের মাধ্যমে সহজ ও প্রাণবন্ত থিওরি ক্লাস, ভয়হীনভাবে স্টেপ বাই স্টেপ গাণিতিক সমাধান, ম্যাপের মাধ্যমে জীবন্ত ভূগোল এবং টাইমলাইনের সাহায্যে পরিষ্কার ইতিহাস বোঝানো। এছাড়াও গত 20 বছরের চ্যাপ্টার ও টপিক ভিত্তিক প্রশ্নোত্তর দিয়ে কনফিডেন্স বুস্টিং, এক্সামের দ্রুত রিভিশনের জন্য স্মার্ট মাইন্ড ম্যাপ এবং প্রায় সম্পূর্ণ হওয়ার পথে আমাদের প্রিমিয়াম কালারফুল নোটস। আমরা কাজ করছি এমন কিছু রেভলিউশনারি প্রজেক্টের ওপর, যা মাধ্যমিকের পড়াশোনাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে যাবে।